এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত। আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ চোর, লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা। এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত ৮ মাসে বাংলাদেশ থেকে ৯০,০০০ টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপির একটা দেখছি, উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে, হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে। এখন এই যে তথ্য আমরা কই পাইলাম? আমরা পাওয়া লাগে না যিনি পিপিলিকার পাখা গজায় মুড়িবার তরে। বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দেখলে এমনটাই মনে হতে পারে। তিনি নিজের পদ টিকিয়ে রাখতে এমন সব কর্মকাণ্ড করে চলেছেন, এমন সব মন্তব্য করে চলেছেন, তাতেই বোঝা যাচ্ছে তিনি কতটা মরিয়া। উপদেষ্টা মাহফুজ আলম কি সত্যি ভালো হয়ে গেছে? দর্শক, মুহূর্তের মধ্যেই উপদেষ্টা মাহফুজ আলমের একটা ছবি ভাইরাল হয়েছে। এটার উপর ভিত্তি করে অনেকে উপদেষ্টা মাহফুজের তুমুল প্রশংসা করছেন যে না, মাহফুজ এবার ভালো হয়ে গেছে। কিন্তু না, মাহফুজ ভালো হয়েছে কথা বলার সুযোগ এখনো আসেনি। শাহরিয়ার আলম শামু হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র নেতা শাহরিয়ার আলম হত্যার প্রকৃত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ছাত্র সমাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। বাংলায় একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মুড়িবার তরে। বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দেখলে এমনটাই মনে হতে পারে। তিনি নিজের পদ টিকিয়ে রাখতে এমন সব কর্মকাণ্ড করে চলেছেন, এমন সব মন্তব্য করে চলেছেন, তাতেই বোঝা যাচ্ছে তিনি কতটা মরিয়া। মোহাম্মদ ইউনূস, যিনি অর্থনীতির অধ্যাপক এবং শান্তির নোবেলজয়ী এক ব্যক্তিত্ব, তিনি খুব ভালো করেই জানেন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির কি হাল। তবুও তিনি সেই বিষয়ে খুব একটা কাজকর্ম করছেন বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নেওয়ায় তার এক এবং একমাত্র লক্ষ্য। পাশাপাশি তিনি ইউরোপীয় কিছু দেশ এবং চীনের শরণাপন্ন হয়েছেন টাকা জোগাড় করতে। অথচ বাংলাদেশের যে পোশাক শিল্প বিশ্বের সেরা প্রথম 3-এ ছিল, সেই শিল্পের এখন সবচেয়ে বেহাল দশা। গত বছরের 9 আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি নিজের লক্ষ্যে অবিচল। সেটা হলো ভারতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক কাজ করে যাওয়া। আসলে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় এসেছেন, সেই ষড়যন্ত্র অনুযায়ী তাকে বাংলাদেশের ক্ষমতায় দীর্ঘদিন থাকতে হবে। কারণ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন। ফলে তিনি বা তার অন্তর্বর্তীকালীন সরকার যা যা সিদ্ধান্ত নেবে তার জন্য জনগণের কাছে জবাবদিহি করার দায় তার থাকবে না। কিন্তু ভারত সহ বিশ্বের কয়েকটি দেশ তাকে বাংলাদেশে দ্রুত নির্বাচন করানোর চাপ দিচ্ছে। আর নির্বাচন হলে যদি ফের আওয়ামী লীগ জিতে যায়, তাহলে সেই মেটিকুলাস ডিজাইন বিফলে যাবে। এটাই এখন ভয় মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, মোহাম্মদ ইউনূস এখন চাইছেন দেশের রাষ্ট্রপতি হতে। শুনতে অবাক লাগলেও এর পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। মোহাম্মদ ইউনূস যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, এখন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। ওই ষড়যন্ত্রের আরেকটি অংশীদার ছিল পাকিস্তানের ISI। কারণ শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ
বরাবরই ভারত বন্ধু হিসাবে পরিচিত। রাজনৈতিক এবং কূটনৈতিক স্বার্থে শেখ হাসিনা ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রেখে চলতেন, বা বাংলাদেশের একটা বড় অংশ কখনোই মেনে নিতে পারেনি। যেমন বিএনপি, যারা চীনপন্থী, এবং জামায়াতে ইসলামী, যারা পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত। অপরদিকে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখতেন এবং চীনের সঙ্গে কেবলমাত্র বাণিজ্যিক সম্পর্ক রেখে চলতেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছিল না। পূর্বতন জো বাইডেন প্রশাসন শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিলেন মার্কিন বেস তৈরির জন্য, কিন্তু তিনি তা দেননি। সেটাই শেষ পর্যন্ত তার কাল হলো। এক সাজানো গণ অভ্যুত্থানের নামে হাসিনাকে উৎখাত করা হলো। তার জায়গায় এলেন মোহাম্মদ ইউনূস। সারা জীবন বিদেশিদের তাবেদারি করা, বিদেশি পাসপোর্টধারী ধামাধরা লোকেদের দিয়ে মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকার সাজালেন। তার এবং সরকারের অংশীদারদের কোনো রাজনীতির পাঠ নেই, দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই, এমনকি মাটির সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। তারা কেবল এসেছেন নিজেদের আখের গোছাতে। কিন্তু বাইডেন প্রশাসন গিয়ে ট্রাম্পের প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসতেই ব্যাকফুটে চলে এসেছিলেন ইউনূস সাহেব। তাই তিনি চীনে শরণাপন্ন হলেন এবং ভারতের 7 সিস্টার্স নিয়ে লাগাতার হুমকি দিতে শুরু করলেন। এর পিছনে যে চীনের মদত এবং উস্কানি রয়েছে সেটা বলে দিতে হবে না। মঙ্গলবারই চট্টগ্রাম বন্দরে সম্প্রসারণের এক অনুষ্ঠানে গিয়ে ইউনূস ফের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করলেন এবং তার সঙ্গে আবার যোগ করলাম, এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। ইউনূসের বক্তব্যে লক্ষ্য করে দেখবেন তিনি 7 সিস্টার্স বা ভারতের 7 রাজ্যকে নিয়ে বলেছেন, অথচ ভারতের নাম পর্যন্ত নিচ্ছেন না। অর্থাৎ তিনি 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করেই দেখছেন। এটা ভারতকে একটা স্পষ্ট বার্তা। ওয়াকিবহুল মহল মনে করছেন চীনের উস্কানিতে তিনি এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছেন যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হোক, তাহলেই তিনি আরো কয়েক মাস ক্ষমতায় থেকে যেতে পারবেন। তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে সরিয়ে তার তাবেদার কাউকে সেই পদে নিয়ে আসতে সচেষ্ট বলেও খবর। অর্থাৎ ইউনূস সাহেব চাইছেন নিজে রাষ্ট্রপতি হয়ে তার অধীনে একটি মন্ত্রিসভা গঠন করে বাংলাদেশে রাজ করতে। এক্ষেত্রে তিনি সঙ্গে পাবেন জামাতকে এবং বিএনপিকে। একটা পুতুল সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মাথার উপর জামাতের আমির। বাংলাদেশের রাজনীতি এখন সেই দিকেই বইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। এবার কি তুর্কি ভয়ঙ্করভাবে বিপদে পড়তে চলেছে? তার কারণ পাকিস্তান ভারত যুদ্ধের সময় দেখা গিয়েছিল পাকিস্তানের পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে তুরস্ক। শুধু তাই নয়, তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। এমনকি সন্ত্রাসবাদের পক্ষে কথা বলে ভারতের বিরুদ্ধে নানাভাবে কথা বলতে থাকে তুরস্ক এবং তুরস্কের বিভিন্ন গণমাধ্যম। আর এর জেরেই ভারত বড়সড় পদক্ষেপ করল এবার তুরস্কের বিরুদ্ধে। এবার কি ভয়ঙ্করভাবে বিপদে পড়তে চলেছে তুর্কি? কারণ ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে যেভাবে পাকিস্তানের পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে তুর্কি, তাতে বড়সড় বিপদে পড়তে চলেছে এই দেশ, বলছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, পাকিস্তানকে ক্রমাগত অস্ত্র জুগিয়ে এসেছে তুর্কি। প্রকাশ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমালোচনা না করে ভারতের বিরুদ্ধে সমালোচনা করছে তারা। নিঃসন্দেহে এর জেরে ভবিষ্যতে তুর্কির জন্য বড় কোনো বিপদ ডেকে নিয়ে আসতে পারে
এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে জানা গিয়েছে তুর্কি একটি প্রেস রিলিজ করেছে। তারা ভারতের কাছে একটি খোলা চিঠি লিখেছে যাতে কোনোভাবে বয়কট করা না হয় সেই বিষয়ে আবেদন করা হয়েছে। তুর্কি যে প্রেস রিলিজ দিয়েছে সেটা তুর্কির ট্যুরিজম ডিপার্টমেন্টের আনকারা থেকে। সেখানে বলা হয়েছে তুর্কির সাধারণ মানুষ জানে না পাকিস্তান এবং ভারতের সংঘর্ষ, ফলে প্রভাব কখনোই সামাজিক মাধ্যমে পড়বে না। আপনারা আসুন, তুর্কি সেফ জায়গা। তুর্কির সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে নয়। হোটেল, রেস্টুরেন্ট সমস্ত কিছুই আগের মতো অগ্রাধিকার রয়েছে। এমনকি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের কোনো রকম সমস্যা হবে না। এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ তুর্কিকে এই ধরনের স্টেটমেন্ট কেন দিতে হলো? আসলে অনেকে বলছেন তারা বুঝতে পেরেছে ভারতীয়রা একজোট হয়ে গিয়েছে। তথ্য বলছে 2023 সালে তুরস্কতে গিয়েছিল 2.7 লক্ষ ভারতীয়। উল্লেখযোগ্যভাবে 2024 সালে 3.5 লক্ষ ভারতীয় তুরস্কতে গিয়েছিল। এমনকি 2025 সালের 5 মাস 2024-এর তুলনায় 34% বেড়েছিল। অন্যদিকে আরো একটি দেশ যারা প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরোধিতা করেছিল, আজারবাইজান। এই দেশে 2023 সালে 1.17 লক্ষ ভারতীয় গিয়েছিল। 2024 সালে 2.43 লক্ষ মানুষ গিয়েছিল। তুরস্কের 2023 সালে ভারতীয়দের থেকে $50 কোটি মিলিয়ন আয় হয়েছিল। জানা যাচ্ছে এখন 4000 কোটি টাকার ধাক্কা খেতে পারে তুরস্ক, এবং সেই ভয় থেকেই তারা একটি স্টেটমেন্ট জারি করে। তারা খুব ভালো করে জানে পাকিস্তানের পাশে থেকে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা না বলে ভারতকে তারা ক্রমাগত কটাক্ষ করে গিয়েছিল, এবং সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যম ভারতের বিরুদ্ধে কথা বলেছে, যেটা ভালোভাবে নেয়নি ভারত। এবং পাশাপাশি যে ধরনের কার্যকলাপ করা হচ্ছে তাতে ভারত এই পথেই হাঁটতে বাধ্য হবে এমনটাই মনে করা হয়েছিল, এবং সেই আশঙ্কা থেকেই তুরস্কের তরফে এই ধরনের একটি বিবৃতি জারি করা হয়েছে। মনে করা হয়েছে ভারতীয়রা একজোট হয়ে তারা হয়তো তুরস্ককে বয়কট করবে। অর্থাৎ তুরস্ককে যদি ভারত বয়কট করে তবে তারা ধাক্কা খাবে বিপুল পরিমাণে, সেটা বলাই বাহুল্য। এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত। আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ চোর, লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা। এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত 8 মাসে বাংলাদেশ থেকে 90,000 টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপির একটা দেখছি, উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে, হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে। এখন এই যে তথ্য আমরা কই পাইলাম? আমরা পাওয়া লাগে না, যিনি পাওয়ার তিনিই পান। তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে। এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হতে পারে। মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপশালী একজন নেতা বিএনপির, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই। কিন্তু কালকে আমরা দেখছি ওই নারায়ণগঞ্জের এক ভাই ওই টাকা না দিলে তিনি বলছে মিল কারখানা পুরাই দিবে। তো পরে উনি আবার রিপোর্ট হওয়ার পর থাইল্যান্ড পালাইতে গেছিল, সামান্য 200 কোটি টাকার মতো কামাইছে। এটার জন্য আবার ওনারে দেশ ছেড়া পালানোর সিচুয়েশন সাংবাদিকরা তৈরি করছিল, পরে গ্রেপ্তার হয়ে গেছে। তবে তিনি কোনো পদ পদবিতে আছেন কিনা সেটা হচ্ছে কথা। আমার ধারণা নাই, কারণ মির্জা আব্বাস ভাই যেহেতু বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই, বুঝেই বলছে, তাই না? ছোটখাটো নাম বেচে, এরকম নাম বেচে অনেকে হইতে পারে, সাবেক কমিটি নাই, অনেকদিন হয়েছে, দাবি করতেই পারে। আচ্ছা যাই হোক, আলোচনা অন্য জায়গায়। তিনি বলছেন যে আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এটা সত্য। কিন্তু অন্তর্বর্তী সরকারের গত 8 মাসেও দেশ থেকে 90,000 কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত, এটাও সত্য। অনেকের নাম আছে, অনেকের বাবার, অনেকের নিজেদের, কোটি না সারা নাকি ডেলি করে না। বিএনপি যখন এই তথ্য দিচ্ছে, মির্জা আব্বাস ভাই যখন অ্যামাউন্ট উল্লেখ করছে 90,000 কোটি, হতে পারে 2-1,000 দিক সেদিক, বাট সংখ্যা মেনশন করছেন। কুমিল্লাতে গতকালকে তিনি গিয়েছেন, আমি দেখছি কুমিল্লা উনি গিয়েছেন। আমার অনেক কাছের বিএনপির বড় ভাই যারা আছেন তাদেরকেও দেখছি ওনার সাথে ছবি টবি তুলছেন। যাই হোক, কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবনে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রুকে বিএনপি কেয়ার করে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন,
তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না। এই লাইনটা খুবই জরুরি ছিল, খুঁজতেছিলাম এই লাইনটা কই আছে, যাক পাওয়া গেছে। যেমন অনেকগুলো ঘটনা, যে এক মহিলার গরু বিএনপি নেতা নিয়ে গেছে, বাসুর নিয়ে মহিলা আদালতে হাজির, কিন্তু প্রেক্ষাপট কিন্তু আরেকটা কাহিনী আছে। মানে এই মহিলারে টাকা দিয়া লোন দিয়া গরু কিনা দিছিল, পরে গরুর টাকা টাকা দেয় না দেখা ওই বেটা গরু নিয়ে চলে গেছে বিএনপির স্বেচ্ছাসেবক দল। তো সেই দলের একজন লোক পরে মহিলা বাসুর নিয়ে গেছে, তিনি আবার বহিষ্কার হয়েছেন। অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। আবার যে পুলিশ জনগণের বন্ধু, এটা ভাইবা যুব দলের এক নেতা, তিনি ওসির ওয়াকি টকি তো জনগণের টাকা দিয়ে কিনা না নিতেই পারে হয়তোবা, মানে ওসি সাহেবের ওয়াকি টকি নিয়ে তিনি মাঝখানে চেয়ারে বসছেন, সম্মান দিচ্ছে ওনারে পুলিশ। এরপরও একদল লোক বলবে পুলিশ জনগণের বন্ধু ভাবে না। বিএনপি ক্ষমতায় আইছে, যদি ক্ষমতায় থাকতো তাহলে মানতাম। আজকে যদি এখানে বসতো কি কয় সার্জিস, তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু, এটা মাঝে মাঝে প্রমাণিত হয়। তো তিনি ওয়াকি টকি নিয়ে, সরকারের টাকা মানে আমার টাকাই তো সেই জন্য ওয়াকি টকিটা নিয়ে বসছে, এটা বিচার করে দিছে। এইটা নিয়ে হ্যাটার্সরা আবার কি জানি লেখে ফেসবুকে, এরকম হয়। বাট এগুলো বন্ধ করতে হবে, হ্যাঁ, নাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। হুট করে বিএনপি ক্ষমতায় চলে যাবে, পরিবেশটা কিন্তু ওরকম না। যারা বিচক্ষণ মানুষ, অন্তর্দৃষ্টি আছে, তারা কিন্তু বুঝতে পারতেছেন জামাতের নিবন্ধন নাই, আগামী মাসে একটা ডেট হয়েছে ফিক্স, আওয়ামী লীগ তো নাই, এখন মাঠে আছে বিএনপি। কেউ কেউ বলার চেষ্টা করেন যে এরপরে টার্গেট বলে বিএনপি বাংলাদেশকে বিরাজ, আমি এগুলো আবার এত সিফা কথা বুঝি না। যাই হোক, আব্বাস ভাইয়ের কথায় আসি। অনেকে বলেন যে, তিনি বলছেন, অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসে না কেন। আমি তাদের বলবো তারেক অবশ্যই দেশে আসবেন, সময় হলে আসবেন। মাথায় রাখতে হবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, তাই তারেক রহমানকে ভেবে চিন্তে এগুতে হবে। বিদেশে বসেই বিএনপির কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। তো এখানে তিনি বলছেন আবার ওইটাও যে অনেক সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদেরকে অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। সুন্দর কথা, এই কথাটা পছন্দ হয়েছে। আমাকে অনেক জায়গায় ঘটছে, বিএনপি কাজগুলা করছে। মানে আমাদের আলোচনা হচ্ছে এই যে 90,000 কোটি টাকা আসলে মানে কেমনি কি, এই যে অভিযোগ মির্জা আব্বাস আনছেন, সরকার কি এটার উত্তর দিবেন নাকি অ্যাজ এ ডায়লগ হিসেবে পাস হয়ে যাবে, জানার অপেক্ষায় রইলাম। উপদেষ্টা মাহফুজ আলম কি সত্যি ভালো হয়ে গেছে? দর্শক, মুহূর্তের মধ্যেই উপদেষ্টা মাহফুজ আলমের একটা ছবি ভাইরাল হয়েছে। এটার উপর ভিত্তি করে অনেকে উপদেষ্টা মাহফুজের তুমুল প্রশংসা করছেন যে না, মাহফুজ এবার ভালো হয়ে গেছে। কিন্তু না, মাহফুজ ভালো হয়েছে কথা বলার সুযোগ এখনো আসেনি। এবং সেই বোতল নিক্ষেপকারী ছেলের সাথে এবং তার পরিবারের সাথে মাহফুজের যে ছবি, এটার উপর ভিত্তি করে এখনো অনেক কথা বলার বাকি আছে। তবে একটা বিষয় ঘটে গিয়েছে, মাহফুজের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চূড়ান্ত এবং ভূমিধস বিজয় হয়েছে, বিরাট বিজয় হয়েছে। মাহফুজের বটফোর্সের চূড়ান্ত পরাজয় হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। কারণ মাহফুজ নিজে উত্তেজিত হয়ে বলেছিল যে তার গায়ে পানির বোতল নিক্ষেপ করেছে শিবির, এবং গত 8 মাস যাবৎ শিবির তাকে গালাগালি করছে, তারা পরিকল্পিতভাবে এটা করেছে। মাহফুজের বটফোর্স স্পষ্ট প্রচারণা চালিয়েছিল যে শিবির এটা করেছে, শিবির স্যাবোটাজ করেছে, বলে নেই। অনেক ভিআইপি ব্যক্তি, এমনকি যাদেরকে এনসিপির মধ্যে একটু ভদ্র মনে করা হয়, সাবেক শিবির, তারাও বলেছে এটা শিবির পরিকল্পিতভাবে করেছে। কি জন্য? জামাত শিবিরের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে। এখন কি হলো? এখন সেই ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলো, মাহফুজ বাসায় এনে দাওয়াত টাত খাওয়াই ছবি তুলে ছেড়ে দিল। তাহলে কি ঘটলো? সেই ছেলেকে শিবির প্রমাণিত হলো? না, সেই ছেলে কিছুই না। এখন যেহেতু মাহফুজ নিজে তাকে বুকে জড়িয়ে ধরেছেন, বাসায় এনেছেন বা তাকে মাফ করে দিয়েছেন, এই তো, তাহলে তো শিবির প্রমাণিত হলো না। তাহলে শিবিরের বিরুদ্ধে আপনি বললেন কেন? শুধু মাহফুজ বলে নাই, মাহফুজের বটফোর্স যে বলেছে সেটার কি হবে? সেটা কি হবে সেটা পরের বিষয়। তারা ধরা খেলো, তাদের পরাজয় হলো, এবং শিবির যে ধরনের ঘটনা ঘটায়নি সেটা প্রমাণিত হলো, শিবিরের বিজয় হলো। শিবিরের উপর মিথ্যার উপর ভিত্তি করে দায় দেওয়া হয়েছিল। শিবির মাহফুজের উপর কোনো আক্রমণ, কোনো গালাগালির সাথে জড়িত নয়। এমনকি অনলাইনে যে গালাগালি করে তাও শিবির করে না, শিবির সমালোচনা করে, তার জবাব দেয়। কিন্তু
মাহফুজের সাথে কোনো হুমকি ধামকিমূলক আচরণ শিবির করে না, সেটা প্রমাণিত হলো। দর্শক, ডেইলি স্টারে বাংলা বিভাগের প্রধান এখন নাকি কোথার কি প্রেস মিনিস্টার না কোন কি হয়েছেন, গোলাম মর্তুজা, তিনি বিশাল ফেসবুক পোস্ট দিয়েছিলেন এই বোতল নিক্ষেপ করা ঘটনা জামাতের ৭১ নিয়ে প্রশ্ন তোলার কারণে। এর মানে এটা শিবির করেছে, পরিকল্পিতভাবে স্যাবোটাজ করেছে। ফায়াজ তাইয়েব না আরো কোন আবিজাবি কি বাম টাম এই সরকারের মধ্যে ঢুকছে, তারা সবাই ন্যারেটিভ নির্মাণ করলো মাহফুজের গায়ে বোতল নিক্ষেপ কেন, ৭১ নিয়ে প্রশ্ন তুলেছে, এই কারণে জামাত শিবির এটা করেছে। এখন কি ঘটলো তাহলে? মানে এতদিনের যে এই জামাতের উপর শিবিরের উপর দায় চাপানোর যে নোংরামি, এটা একদম ধ্বংস হয়ে গিয়েছে, একদম মারা খেয়েছে। দর্শক, তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হোসেনকে, মাহফুজ নিজে ফেসবুকে লিখেছেন, মোহাম্মদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে দুপুরে তিনি হোসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মে হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে মাহফুজ নিজেই এই বিষয়টাকে নর্মালাইজ করতে চেয়েছেন, এটা মাহফুজের অ্যাডমিন দাবি করছে। ওই অ্যাডমিন নিজেই, মাহফুজ নিজে অ্যাডমিন, এগুলো বুঝি ভাই, অ্যাডমিনের উপর দায় অ্যাডমিন, ওগুলো আমাদেরকে বোঝাবেন না। দ্রষ্টব্য শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হোক। যাই হোক, শেষ পর্যন্ত ওই ছেলেকে শিবির প্রমাণ করা গেল না, এর মানে শিবিরের বিজয়। ওই ছেলেকে আনইনটেনশনালি আকাশের দিকে পানির বোতল ছুঁড়ে মেরেছিল, মাহফুজের গায়ে লেগেছে। এখন মাহফুজকে কেন পিছু হটতে হয়েছে? শিবিরের তো বিজয়টা বললাম, ওই ৭১ কেন্দ্রিক যে ন্যারেটিভ, মাহফুজের হামলা, মাহফুজ মানে ওদের এই বামপন্থী গোলাম মুর্তজাদের আব্বা মাহফুজ, ওদের জাতির আব্বা, তো ওদের আব্বার গায়ে বোতল মেরেছে শিবির, কেন? ৭১ চেতনা থেকে। এখন গেল কোথায় তোমার ৭১ চেতনা? ঢুকে গেছে ভিতরে, এই তো। তো দর্শক, মাহফুজ এই কাজটা করেছে, প্রশংসা পাচ্ছে, ইটস ভেরি গুড সাইড। কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়। মাহফুজরা যেরকম আমের তো আঘাত করার হুমকি দেয়, আবার সেটা ডিলিট করে, এই যে এক এক সময় এক এক ধরনের যে আচরণ, এই আচরণগুলো আমাদের সন্দেহের চোখে দেখতে হবে। হতে পারে যে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকাশ্যে ওই শিক্ষার্থীর পক্ষে অবস্থান নিয়েছিল, যমুনার সামনে এই বোতল বোতল স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তাল করেছিল, বোতল সান্ডা বাংলাদেশে এখন ভাইরাল, ডাস্টবিনের মধ্যে বোতল নিক্ষেপ খেলা খেলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এরা অভিনয় করেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বক্তব্য দিচ্ছে, তাদের মাথার উপর বোতল পড়েছে, তারা শুয়ে করেছে, এভাবে অভিনয় করে মাহফুজকে মারাত্মক ট্রল করা হয়েছিল। এটা দেখে বিষয়টা মাহফুজের জন্য অবমাননাকর এবং লজ্জাকর। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য মাহফুজ ওই শিক্ষার্থীকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিয়ে ছবি প্রকাশ করতে পারে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এই শিক্ষার্থীকে পরে ধোলাই দেওয়া হবে না? এটা বুঝবো কিভাবে? হতে পারে মাহফুজরা পরে এই শিক্ষার্থীকে হতে পারে মাহফুজ এই পরে এই শিক্ষার্থীকে ধরবে, অথবা মাহফুজের লোকজন একে মারবে, অথবা গোয়েন্দা সংস্থার লোকজন তাকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলবে। মাহফুজের কথাবার্তা আচরণে প্রচন্ড প্রতিশোধ পরায়ণ মনে হয়। এই জন্যে মাহফুজ ভালো হয়ে গিয়েছে এটা বলে আমাদের চুপ থাকলে হবে না, আমাদের সতর্ক থাকতে হবে যে ওই ছেলের উপর কোনো আক্রমণ পরবর্তীতে হয় কিনা। কারণ এটা একটা চালাকিও হতে পারে, যেখানে ক্ষমা করে দিয়ে অন্যভাবে ধুলাই দিবে। আমরা এই সন্দেহ মাহফুজের আচার আচরণ কথাবার্তার কারণে রাখতে চাই। একই সাথে বলবো, শিবিরের কাছে কিন্তু মাহফুজ এখনো ক্ষমা চায়নি। আমৃত্যু আঘাত করার যে হুমকি দিয়েছে বা শিবিরকে দায়ী করেছে,
ছেলেকে মাহফুজ নিজে হাসিনার মতো করে আন্দাজে কোনো তদন্ত ছাড়া শিবির ত্যাগ দিয়েছিল। এই জন্য শিবিরের কাছে ক্ষমা চাওয়াটা মাহফুজের জন্য জরুরি। মাহফুজ ফেসবুক পোস্টে শিবির থেকে শুরু করে সবার কাছে যদি ক্ষমা চাইতো যে না আমরা সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে বলতাম যে মাহফুজ ভালো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শিবিরকে কেন্দ্র করে আলাদাভাবে কোনো বক্তব্য, গতকালকের মাহফুজের যে ফেসবুক পোস্ট ক্ষমা চাওয়া কেন্দ্রিক, দুঃখ প্রকাশ করা কেন্দ্রিক, সেখানেও শিবিরের কাছে ক্ষমা চাওয়া নেই, আজকেও নেই। তবে এখন পর্যন্ত মাহফুজ ভালো হয়েছে কথা বলার সুযোগ আসে নাই। অনেকেই মন্তব্য করছেন মাহফুজের এই পোস্টের নিচে যে ওপেনে জাসির উপর যে হুমকি দিছিলেন তা কি হবে। এরকম অনেক মন্তব্য আছে যে পরবর্তীতে যে ওই শিক্ষার্থী কিছু বলবে না তার প্রমাণ কি, অডিও রেকর্ড যেটা ফাঁস হয়েছে সেটার কি হবে। এবার মাহফুজকে কিন্তু জনগণ ক্ষমা করেনি, অর্থাৎ মাহফুজকে আমাদের নজরে রাখতে হবে। শাহরিয়ার আলম শামু হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র নেতা শাহরিয়ার আলম হত্যার প্রকৃত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ছাত্র সমাজ। আজ সকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় বাংলাদেশ সাধারণ ছাত্র সমাজ। শাহবাগ থানাও ঘেরাও করেন। 1.5 ঘন্টা অবস্থান শেষে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন। তাদের 3টি প্রধান দাবি: হত্যার সব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচারের নিশ্চিত করা, নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা। ছাত্রদের ভাষ্য, সময় মতো দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি আরো কঠোর হবে। সরওয়ার জাহান, ভয়েস বাংলা, ঢাকা। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।